এটা একটা সামান্য মোমবাতি। এই পৃথিবীতে এমন অনেক কিছুই আছে যা আমাদের মুগ্ধ করতে পারে, হোক তা কোনো বস্তু কিংবা মানুষ। ঘাড় বাঁকিয়ে তাকায় মুগ্ধ, চোখ দুটো তীক্ষ্ণ করে হাসলো সাইকোপ্যাথের ন্যায়। মাহির অন্তরাত্মা শুকিয়ে কাঠ হলো তা দেখে। রুরমানবের কেমন ঠোঁট কামড়ে বলতে লাগলো, তোর ওই চোখ দুটো আমি বাদে অন্য কারোর প্রতি মুগ্ধতা ছড়ানোর দুঃসাহস করেই দেখুক একবার। ট্রাস্ট মি সিগনোরা, আমি তেমন কিছুই করব না, জাস্ট ছেড়ে দিব। হতবিহ্বল মাহি বোকার ন্যায় জিজ্ঞেস করে ওঠে। সত্যি সত্যি ছেড়ে দেবেন? বাঁকা হাসলো রুরমানব, আবারও খাবার তুলে এগিয়ে দিল মেয়েটার মুখের দিকে। ভারী অথচ অত্যন্ত ঠান্ডা গলায় বলল, ছেড়ে দিব। উত্তপ্ত সালফিউরিক অ্যাসিড ভর্তি ট্যাঙ্কে দুজনকে একসঙ্গে ছেড়ে দিব। কুল না? দাঁত কিরমির করে ওঠে মাহি, নরম চোয়ালখানা শক্ত করে ফুটিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে। ব্লাডি সাইকো! স্রেফ ঠোঁট পিষে হাসলো মুগ্ধ, ভাবলেশহীন ভঙ্গিতে আওড়ালো। ইয়েস আই অ্যাম। মাহির রাগ বাড়ছে তরতর করে। মুখের সামনে সুদর্শনের বাড়ন্ত হাত দেখে নিজেকে আর ধরে রাখতে পারেনি মানবী। তক্ষুনি খাবার খাওয়ার বদলে ধারালো দাঁত দিয়ে আঁকড়ে ধরল মানবের রুক্ষ আঙ্গুল। ক্রমশ দাঁতের জোর বাড়ছে মাহির, নিজের সর্বশক্তি দিয়ে কামড় দিচ্ছে মুগ্ধের আঙ্গুলে। অথচ কাণ্ড দেখো, রুরু মানব নিরুত্তেজ, কোনো রূপ প্রতিক্রিয়া ছাড়াই গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটার দিকে। মাহি আর দৃষ্টিতে দেখল তা। পরক্ষণেই দাঁতের জোর বাড়ালো আরো দ্বিগুণ। প্রায় মিনিট পাঁচেকের এরূপ অত্যাচারে আচমকা সপ্তদশী স্বাদ পেল খারিও কিছু। আর অমনি হকচকিয়ে উঠে সে। তড়িঘড়ি করে মুখ গহ্বর থেকে যুবকের আঙ্গুলগুলো বের করে এনে সম্মুখে তাক করতেই দেখে আঙ্গুলের রুক্ষ চামড়া ফেটে অবলীলায় লৌহ গড়াচ্ছে। নিজকর্মে অপরাধিত্ব গ্রাস করল সপ্তদশীকে। রাগের জন্য এমন অন্ধ হলো কবে থেকে সে। মায়াবিনী আহত দৃষ্টিতে তাকালো যুবকের পানে, আর অমন স্থির হলো মাহি। যুবক নিষ্পলক ভঙ্গিতে তাকিয়ে আছে তার পানে, তার মুখবয়বে ব্যথার লেশমাত্রও নেই। মাহি কেমন আহত সুরে বলল, হাতটা সরালেন না কেন আপনি? তুই স্বেচ্ছায় ছুঁয়ে দিচ্ছিলি, তাই আর ডিস্টার্ব করিনি। সপ্তদশী বিভ্রম ল্যাপটানো হরিণী চোখ দুটো তৎক্ষণাৎ একযোগে নিক্ষিপ্ত হলো সুদর্শনের মুখপানে। যুবক নিরুত্তাপ, বাদামি চোখ দুটোতে আচ্ছন্নতার ঘোর। সে ঘোর হারিয়ে যাবার ভয়ে মায়াবিনী তক্ষুনি নজর সরালো, কণ্ঠার কাছে চিবুক ঠেকিয়ে অস্ফুটে আওড়ালো। আপনি কি পাগল? অস্ফুট বাক্যটুকু বেশ শুনল মাফিয়া বিস্ট। পরপরই দাঁত বসালো নিজের নিম্নাংশের অধরে। ডান হাতের 3টে আঙ্গুল এখনো ভিজে আছে লৌহর স্পর্শে। যুবক আনমনে ঘাড় বাঁকিয়ে তাকালো সেথায়। আঙ্গুল 3টায় যেন এখনো লেপ্টে আছে মেয়েটার মুহগহ্বরের স্বাদ। রুক্ষ আঙ্গুলের ফর্সা চামড়ার দগদগ করছে মায়াবিনীর কামড়ের দাগ। যুবক কেমন বোধহীনের ন্যায় তাকিয়ে আছে। মনের কোণে তার হুট করেই উত্থাপিত হয়েছে এক অদ্ভুত পাগলামি, যে পাগলামির জোরে আসক্ত মুগ্ধ। চট করে আহত আঙ্গুলগুলো একযোগে ঢুকিয়ে দিল নিজ মুখ গহ্বরে। আবেশে চোখ দুটো বুজে নিয়ে অনুভব করল মাহির মুখ গহ্বরের স্বাদ। ওদিকে নতজানু সপ্তদশী আনমনে উঁচু করেছে ঘাড়। ঠিক তখনই যুবকের এমন অদ্ভুত কাণ্ড দেখে কপালের চামড়ায় গোটা কতক ভাঁজ স্পষ্ট হলো মানবীর। ছিটকে গেল নাক। বিরাগ কণ্ঠে সে তক্ষুনি বলে বসল, এ কি করছেন আপনি? ব্যথা হলে অয়েনমেন্ট লাগান। এভাবে নিজের রক্ত নিজে খেলে আদৌ কাজ হবে? সহসা অক্ষিপুটের পর্দা সরে গেল রুরমানবের। ভেঙে গেল আচ্ছন্নতার ঘোর। চোখ দুটোয় গভীর দৃষ্টি ফের তাক করল সপ্তদশীর মুখপানে। মাহি তক্ষুনি নজর ঘোরায় অন্যত্র। বৃতৃষ্ণায় খানিক নড়ে চড়ে যুবকের কোল থেকে উঠতে চাইলেই ফের চাপ বাড়ল লতানো কোমরে। যুবক জোর বাড়িয়েছে হাতের, খামচে ধরেছে মেয়েটার বাঁকানো কোমর। সহসা মৃদু ব্যথায় মুখ কুঁচকে নেয় সপ্তদশী। চোখে মুখে অবাধ বৃতৃষ্ণা লেপ্টে আলগোছে। ঘাড় বাঁকিয়ে তাকায় সুদর্শনের পানে। কপাট ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, কি সমস্যা? খেলাম তো খাবার, এবার ছাড়ুন আমায়।
যুবক তৎক্ষণাৎ প্রত্যুত্তর করেনি, উল্টো গভীর মুখে এক হ্যাঁচকা টানে মাহিকে টেনে আনলো আরও সন্নিকটে। মাহি হতভম্ব, সে ফা করে তাকিয়ে থাকা ছাড়া করতে পারল না অন্য কিছুই। এদিকে রক্তমাখা আঙ্গুলগুলো খানিক নাড়িয়ে চাড়িয়ে টেবিল থেকে একখানা গরম দুধের গ্লাস তুলে এনে আলতো করে মেয়েটার মুখের সামনে এগিয়ে ধরেছে মুগ্ধ। গম্ভীর মুখে আদেশ ছুড়ল, নে, তাড়াতাড়ি সবটা শেষ কর। কপাল গোছায় মাহি, একবার মুগ্ধের মুখপানে তো আরেকবার দুধের গ্লাস পানে সন্দিগ্ধ দৃষ্টি ফেলে আচমকা জিজ্ঞেস করল, ব্যাপারটা কি? আজ এত খাতির যত্ন করে খাওয়াচ্ছেন যে, মতলবটা কি শুনি? বাঁকা হাসল রুরমানব। বারন্ত দুধের গ্লাসটা মাহির মুখের কাছে আর একটু এগিয়ে ধরে রহস্যময় কণ্ঠে রাশিয়ান ভাষায় আওড়ালো, পেরেত তেম কাক পাইমাত কুরিৎস ও নিয়ে নোজনা খারাসো বাজা বতিস্স ইনাচে ই বুদিয়েত ক্রদনাক পাইমাত। মুরগি শিকার করার আগে খাতির যত্ন করা লাগে, না হলে শিকার করতে অসুবিধে হয়। বোধগম্যহীনতার ছাপ ফুটল সপ্তদর্শীর মুখবয়বে। দৃষ্টি হলো চৌকুশ, তা যেন আর দৃষ্টিতে বেশ দেখল মুগ্ধ। পরপরই সে কেমন গম্ভীর মুখে কপট ঝাঁজ নিয়ে বলল, তোর ওই ছোট্ট মস্তিষ্কে চাপ দেওয়ার কোনো দরকার নেই সিগনোরা। আপাতত যা দিচ্ছি তা চুপচাপ খেয়ে নে। সিগনোরা মানে কি? কথার পিঠে এহনো পাল্টা প্রশ্নের কপাল গোছায় মুগ্ধ। গম্ভীর মুখে তক্ষুনি হাত থেকে নামিয়ে রাখলো দুধের গ্লাসটা। পরক্ষণে গমগমে গলায় বলল, বান্দির মেয়ে। সহসা মুখবয়বে ঝাঁজ লেপটে গেল মাহির। তার মানে এতদিন ধরে সবাই তাকে এ নামে ডাকছে। লোকটা বলতো বলতো তার সঙ্গে সবাই অমন তাল মিলিয়ে বলা শুরু করলো। সপ্তদশীর রাগ বাড়ল ভীষণ। সে তক্ষুনি মুখ ঝামটি মেরে বলে উঠল, এক্ষুনি আমায় কোল থেকে নামান। এই রুরমানব তাই করল, আলগোছে নামিয়ে দিল ক্ষুদ্র চড়ুইকে। ছাড়া পাওয়া মাত্রই চড়ুই ছুটল, গটগট পায়ে চলে গেল ডাইনিং ছেড়ে। এদিকে তার চলে যাওয়ার পথে এক দৃষ্টিতে তাকিয়ে রইল মুগ্ধ। দৃঢ় চোয়ালখানা শক্ত করে ফুটিয়ে দাঁত খিচে বিড়বিড়িয়ে আওড়ালো, একটা 1.5 ফুট বান্দির মেয়ের এত তেজ! কথাটা বলেই বসা ছেড়ে উঠে দাঁড়ায় সুদর্শন। দাম্ভিক কদম জোড়ায় ধূপধাপ শব্দে প্রস্থান ঘটালো ডাইনিং থেকে। শক্ত মুখে কয়েক কদম সম্মুখে এগুতেই আচানক কোত্থেকে যেন প্রজাপতির ন্যায় ছুটে এলো সপ্তদশী। হাঁপাতে হাঁপাতে পথ রোধ করে দাঁড়ালো যুবকের। মুগ্ধ গম্ভীর, দৃঢ় চোয়ালখানা বড্ড শক্ত তার, বাদামি চোখ জোড়া সংকুচিত। মেয়েটা পথ রোধ করে দাঁড়ালেও যুবক থামল না, উল্টো মাহিকে এক প্রকার উপেক্ষা করে গটগটিয়ে চলে গেল পাশ কাটিয়ে। তার এহনো কাণ্ডে হতবিহ্বল মাহি। তক্ষুনি ছুট লাগালো মুগ্ধের পিছু পিছু। পেছন থেকে ডেকে ডেকে বলল, আই বিস্ট, শুনুন। বাক্য কর্ণধার হওয়া সত্ত্বেও থামেনি মুগ্ধ, উল্টো জোরালো করল দাম্ভিক কদম জোড়ার গতি। ধূপধাপ শব্দে বিশাল সিঁড়ি দুটোয় পা রাখতেই আচানক পেছন থেকে তার ওভারকোটের এক পাশ টেনে ধরে মাহি। ব্যগ্রকণ্ঠে বলে ওঠে, বিস্ট, শুনুন শুনুন, একটা রিকোয়েস্ট প্লিজ, কিউটিকে এনে দিন না প্লিজ। কথাটা কর্ণকুহরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে থেমে গেল রুরমানবের ব্যস্ত পদযুগল। দাম্ভিকতার ভারে উঁচু হয়ে থাকা ঘাড়ের পেশিটুকু সামান্য বাঁকিয়ে যুবক কেমন ক্ষুব্ধ দৃষ্টিতে তাকালো মেয়েটার পানে। পরপরই চোয়ালের পেশি আর ও খানিকটা টান টান করে গর্জন তুলে বলল, ওই বান্দির ছেলেকে আবার আনতে হবে কেন? আমার পেন্ট হাউসে ওইসব বুলশিটের কোনো জায়গা নেই। সো ফাক অফ দিস ননসেন্স সিগনোরা, আমায় রাগাস না। আটকে উঠে মাহি। নাছোড় বান্দার ন্যায় যুবকের ওভারকোটের এক অংশ আঁকড়ে রেখে পা দুটো সামান্য এগিয়ে এনে দাঁড়ালো এক সিঁড়ির ওপরে। পরক্ষণে কেমন নাক টানতে টানতে মিনমিনিয়ে আওড়ালো, প্লিজ এভাবে বলবেন না, ও আমার। বাকিটা শেষ হবার পূর্বেই অতর্কিত আক্রমণের শিকার হলো বেচারি। নির্দয় যুবকের শক্তপোক্ত রুক্ষ হাতের হিংস্র থাবা আচানক আঁকড়ে ধরল মেয়েটার নরম তুলতুলে সুদীর্ঘ গ্রীবাদেশ। এখনো হুটহাট কাণ্ডে হকচকায় মাহি। নিঃশ্বাস আটকে সম্মুখে তাকাতেই দেখল মুগ্ধ কেমন ক্রুদ্ধ বাঘের ন্যায় হিসহিসিয়ে যাচ্ছে। মাহি ভয়ার্ত ঢোক গিলল কোনো রকম। ওদিকে হাতের জোর বাড়িয়ে মুগ্ধ কেমন কটমট কণ্ঠে হুঙ্কার ছুঁড়ে বলল,
আরেকবার শুধু আমি বিনে অন্য কাউকে আমার বলার স্পর্ধা করে দেখ বান্দির মেয়ে। আমার মৃত মায়ের কসম কেটে বলছি, তোর ওই জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। আই সোয়ার, আমি ছিঁড়ে ফেলবো। ইন দ্যাট কেস সারাটা জীবন বোবা নিয়ে কাটানোর ক্ষমতা আমার আছে। ভয়ে কাঁপছে মাহি। থোড়াই বুঝলো সুদর্শনের এহনো কথার গভীরার্থ। মুগ্ধ কটমট করছে বেশ। কটমট করতে করতে আচমকা ফের গর্জন তুলে বলল, বল, আর কোনোদিন কোনো কিছুকে আমার বলবি? তরাক মাথা নাড়ায় মাহি। তা দেখতে পেয়ে তক্ষুনি এক ঝটকায় মেয়েটার চোয়াল ছেড়ে দেয় মুগ্ধ। মাত্রাতিরিক্ত রাগে গজগজ করতে করতে তৎক্ষণাৎ সরে গেল সিঁড়ি থেকে। এদিকে মাহি এবার কেঁদেই বসলো। ঠোঁট ভেঙে বাচ্চাদের ন্যায় কাঁদছে বেচারি। যে কান্নার শব্দে আনমনেই থমকে দাঁড়িয়েছে মাফিয়া বেস্ট। না চাইতেও ফিরে তাকালো কন্দনরত মেয়েটার পানে। আশ্চর্য, বুকটা আবার কাঁপছে কেন তার? বন্দির মেয়ে কান্না করুক, তাতে তার কি? মস্তিষ্কের বিরূপ প্রতিবাদেও ফের পিঠ দেখিয়ে চলে যেতে পারলেন না শ্যাডো মনস্টার। উল্টো গম্ভীর মুখে নিজ অনিচ্ছা সত্ত্বেও পা ঘুরিয়ে চলে এলেন মেয়েটার সম্মুখে। কন্দনরত মাহি দুহাতে মুখ ঢেকে কাঁদছে। দেখেনি মুগ্ধের আগমন। রুরমানবের শক্তপোক্ত হাতখানা আচানক নিষ্পিস করছে। একবার প্রায় উঠে আসতে চাইল মেয়েটার মাথার ওপর, তবে পর মুহূর্তেই তা আবার কি মনে করে পর মুহূর্তেই গুটিয়ে গেল। দেখো মুগ্ধ কেমন দিক বেদিক শূন্য, এদিক ওদিক নিজ অস্থির দৃষ্টিযুগল খানিক লুকিয়ে গলা খাকারি দিল সামান্য, অতঃপর গম্ভীর মুখে শুধালো। কান্না থামা সিগনোরা। মুখমণ্ডল থেকে হাত সরায় মাহি। ছলছল দৃষ্টি নিয়ে তাকালো রুরমানবের পানে। সে দৃষ্টির অন্তরালের দৃষ্টি আটকাতেই থমকে গেল রুরমানবের কংক্রিটের আস্তরণে ঢেকে থাকা হৃদয়খানা। কণ্ঠায় নামল শুষ্কতা। মুগ্ধ তক্ষণি নিজের দৃষ্টি সরালো অন্যত্র। মুখগহ্বরের সিক্ত জিভখানা ভার হয়ে আসছে তার। অন্তরের কথা ঠেলে বেরিয়ে আসতে চাইছে যেন, তবে মাফিয়া বিস্ট শক্ত মানুষ। তরাক গুড়গুড়টে কণ্ঠে আওড়ালো, গার্ডদের বলে দিচ্ছি তোকে নিয়ে যাবে প্যালেসে। দেখে আয় ওই বান্দির ছেলেকে, তবে খবরদার ও যেন আমার পেন্ট হাউসে না আসে। বলেই রুর মানব আর এক মুহূর্ত সেথায় দাঁড়ালো না। তক্ষুনি গটগট পায়ে চলে যেতে তৎপর হলো। ফের দুটো সিঁড়ি বেয়ে উপরে উঠে কঠিন গলায় হুঙ্কার ছুড়ে বলল, গার্ডস আত্মীয় দিতে সিন্নি ওরু ভা দাঁড়িয়েছ সো দোলঝনিম উভা জেনিয়েম সিগনোরাকে সসম্মানে নিয়ে যা প্যালেসে। আদেশ পাওয়া মাত্রই হাওয়ার বেগে ছুটে এলো বেশ কয়েকজন গার্ডস। মাহি তাদের পানে ঘুরে তাকাতেই সে যেন হোঁচট খেলো। কটা আফ্রিকান লোক, সে কি অন্ধকার তাদের মুখ, পাহাড়ের মতো দেহ, চোখে কালো চশমা, হাতে রাইফেল। লোকগুলো আপদমস্তক পরক করে শুকনো ঢোক গিলল মাহি। তড়িঘড়ি করে ভয়ে ছুটে গিয়ে সিঁড়ি বেয়ে উঠে ত্রস্ত কদমে চলন্ত মুগ্ধের পানে এগিয়ে এসে ফের পেছন থেকে আঁকড়ে ধরল সুদর্শনের ওভারকোট। ভয়ে তটস্থ কণ্ঠে আওড়ালো, আমি ওদের সাথে যাব না বিষ্ট, আপনি আমায় নিয়ে চলুন না। থমকালো মুগ্ধ। ঘাড় ভাকিয়ে শক্ত চোখে তাকালো মেয়েটার পানে। কঠিন গলায় ঝাঁজ ঢেলে আওড়ালো, ওদের সাথে গেলে যা, না গেলে না যা। আমি পারবো না নিয়ে যেতে, আমি বিজি নাও। বলেই মুগ্ধ পা বাড়ায় সম্মুখে। তবে মাহি আজ বড্ড নাছোড় বান্দা। তক্ষুনি আলতো করে আঁকড়ে ধরল রুরমানবের ডান হাতের রুক্ষ পিঙ্কি আঙ্গুলখানা। এবার থমকায় মুগ্ধ। আলগোছে ঘাড় নামিয়ে তাকালো নিজ হাতের দিকে। দেখলো তার শক্তপোক্ত আঙ্গুলখানা কি সুন্দর করে চেপে রেখেছে একখানা তুলতুলে হাত। হাতের মালকিন বড় অসহায় কণ্ঠে আওড়ালো, আমার ওদের দেখলে ভয় করছে বিস্ট, আপনি চলুন না। হতবাক চোখে তাকিয়ে রইল মুগ্ধ। হতবিহ্বলের ন্যায় দুটো সিঁড়ি বেয়ে নেমে এসে দাঁড়ালো মাহির মুখোমুখি। পরপরই সন্দিগ্ধ গলায় জিজ্ঞেস করলো, ওদেরকে দেখলে ভয় লাগছে তোর? আমাকে ভয় লাগে না। সদ্য কান্না থামানো সপ্তদোষী নাকের ডগাটা টুকটুক করছে লালিমায়। যুবকের এহনো কথার প্রতিউত্তরে মেয়েটা কেমন নাক টেনে টেনে নিষ্পাপ কণ্ঠে শুধালো, লাগে, তবে একটু একটু, খুব বেশি না। এহেন নিষ্পাপ প্রতিউত্তরে থমকালো মাফিয়া বিস্ট। যাকে ভয় পায় গোটা আন্ডারওয়ার্ল্ড তাকেই কিনা খুব
বেশি ভয় পায় না এক সপ্তদোষী যুবক। অলক্ষ্যে বিমুগ্ধতায় নীরব হাসল। শক্তপোক্ত হাতখানা উঁচিয়ে এনে আলগোছে মুছে দিল সপ্তদোষীর সিক্ত কপল। গম্ভীর অথচ কপট রাগ নিয়ে বলল, ভীষণ জ্বালাচ্ছিস সিগনোরা, তবে আমি যেদিন শুরু করব সেদিন আর কোনো থামাথামি হবে না। কথাটা বোধগম্য হয়নি মাহির। তার পূর্বেই যুবক নিজ গা থেকে এক টানে ওভারকোটটা খুলে এনে জড়িয়ে দিল মাহির গায়ে। মাহি হতবাক। যুবকের গা এখন উন্মুক্ত। কি করতে চাইছে সে? এদিকে মুগ্ধ তক্ষুনি এক হাত কাঁধে তুলে নিল মাহিকে। অতঃপর আর কোনো রূপ বাক্য আলাপ ছাড়াই মেয়েটাকে নিয়ে পা বাড়ালো উল্টো পথে। তীব্র তুষারপাতে আচ্ছন্ন চারপাশ। গায়ে অত কিছু জড়িয়ে রেখেও থরথর করে কাঁপছে মাহি। অথচ রূঢ় মানব কেমন উদম গায়ে নির্বিকার ভঙ্গিতে এগুচ্ছে। মাহি এতক্ষণ চুপ থাকলেও এবার কৌতূহলী কণ্ঠে বলেই ওঠে, আপনার ঠান্ডা লাগছে না? তুই থাকতে ঠান্ডা লাগে নাকি? মানে? এ পর্যায়ে বাঁকা হাসল মুগ্ধ। পরক্ষণেই দুষ্ট কণ্ঠে জবাব দিল, তুই ইদানিং পার্সোনাল হিটারের কাজ করছিস। আশেপাশে থাকলেই রক্ত গরম হয়ে যায়। এ পর্যায়ে কি করা যায় বলতো? ইন্টিমেট হতেও তো এখনো সময় লাগবে। মুখ কুচকায় মাহি। অভ্যন্তরে ফিস ফিস করে বলে, ঘাট হয়েছে আমার এই লোকের সাথে কথা বলে। মধ্যরাত থেকে স্নোফল হচ্ছে। তীব্র তুষারপাতে ফের ঢেকে গিয়েছে প্যালেসের চারপাশ। গায়ের ওপর মোটা সোটা একখানা ব্ল্যাঙ্কেট চাপা। ফায়ারপ্লেসের সম্মুখে বসে আছে মাহি। তার নরম কোলের উষ্ণ আমেজে গা গুটিয়ে বসে আছে কিউটি মহাশয়। পোহাচ্ছে আগুনের তাপ। সপ্তদশীর নরম আঙ্গুলের ডগা ধীরে ধীরে ছুঁয়ে দিচ্ছে পশমি ছানার তুলতুলে মাথা। এর মধ্যেই কক্ষের দ্বার ভেসে আসে এক সুপরিচিত কমলিনী কণ্ঠ। আসবো মোনলাইট? সহসা দৃষ্টি তুলে ডাকের উৎসের পানে তাকায় মাহি। দেখে নিল মিলা কেমন হাসি মুখে দাঁড়িয়ে আছে দরজার কাছে। মাহি তৎক্ষণাৎ মুচকি হাসল। ওপর নিচ মাথা ঝাঁকিয়ে পরপরই কোমল কণ্ঠে বলল, আমার ঘরে আসার জন্য নতুন করে অনুমতি নেবার প্রয়োজন পড়লো কেন মিলা? তোমার যখন ইচ্ছে তুমি আসতে পারো। স্মিত হাসে মিলা। নীরব সম্মোহনের পা দুটো সম্মুখে বাড়িয়ে বলতে লাগলো, কেমন আছো তাই বলো। আমি তো ভেবেছিলাম তুমি আর আসবেই না। সপ্তদশী শান্ত। ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসির রেশ ঝুলিয়ে আলগোছে তাকালো ফায়ারপ্লেসের দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের পানে। খানিকক্ষণ সময় নিয়ে অতঃপর আওড়ালো, এমনটা ভাবার পেছনে নিশ্চয়ই কোনো জোরালো কারণ রয়েছে। তা কারণটা কি বলা যাবে? চমৎকার হাসলো মিলা। পা দুটো এগিয়ে এনে গুটিয়ে বসলো ফায়ারপ্লেসের বড্ড নিকটে। নিজ উদ্যোগে পাশে থাকা ছোট্ট ছোট্ট কাঠের টুকরোগুলো জ্বলন্ত অগ্নিশিখার মাঝে ছুটতে ছুটতে আওড়ালো। পেন্ট হাউসে যাওয়ার সাথে যেমন কারণে ঠিক তেমনই পেন্ট হাউস থেকে জীবিত বেরিয়ে আসার সাথেও কারণেই। সে হিসেবে ভেবেছিলাম আমি আর ফিরবো না, তাই তো? মাহির পাল্টা উত্তরে মৃদু হেসে মাথা ঝাঁকায় মিলা। নীরব জানায় হ্যাঁ সূচক প্রতি উত্তর। তা দেখে বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সপ্তদশীর। মুখে নামালো রাজ্যের আধার। সম্পূর্ণ কক্ষে আরেকবার ডুবলো পিনপতন নীরবতার ঘোরে। মিলা আগ বাড়িয়ে তেমন কিছুই বলছে না আজ। মেয়েটা কেমন স্বেচ্ছায় দৃষ্টি লুকোচ্ছে মনে হচ্ছে। এদিকে আদুরে পোষ্য ছানার গায়ে আলতো করে হাত বোলাতে বোলাতে মাহি কেমন ভারী কণ্ঠে আচানক শুধালো, আচ্ছা মিলা, একটা কথা জিজ্ঞেস করব। অবশ্যই। বিস্ট, আই মিন মনস্টার একজন মাফিয়া, তাই তো? তাহলে সে সর্বক্ষণ প্যালেসে নয়তো পেন্ট হাউসে বসে কি করে? তার কোনো কাজকর্ম নেই? সহসা হতবম্বের ন্যায় ঘাড় উঁচিয়ে তাকায় মিলা। মেয়েটার মুখবয়বে সে কি হতভম্বর ভাবস্রোত। কণ্ঠে একরাশ হতভাগতা নামিয়ে আওড়ালো, আর উই কিডিং উইথ মি মোনলাইট? কাজকর্ম নেই বলছো? থতমত খেয়ে বসলো মাহি। কৌতূহলতার বশে ভুল কিছু বলে বসলো নাকি। মেয়েটা পরপরই নিজেকে শুধরালো। খানিক আমতা আমতা করে বলতে লাগলো, না মানে বলছিলাম তাকে তেমন কোথাও যেতে দেখি না, তাই আর কি। এহনো কথায় কিয়ৎক্ষণ থম মেরে বসে থাকলেও পরক্ষণে গা দুলিয়ে হেসে ওঠে মিলা। হাসতে হাসতে মেঝেতে গড়াগড়ি খাবার উপক্রম বেচারির।
তা দেখে গাল ফোলায় সপ্তদোষী। নাকের পাটা ফুলিয়ে নিঃশ্বাস ফেলল করা। তরুণীর হাসির মাঝেই আরও দৃষ্টিতে অবলোকন করল মেয়েটার এরূপ মুখভঙ্গি। পরক্ষণেই জোরপূর্বক কোনো মতে গিলে নিল নিজ উপচে পড়া হাসিটুকু। অভিমানিনীর রাগ ভাঙানোর উদ্দেশ্যে ব্যতিব্যস্ত কণ্ঠে আওড়ালো, হে মোনলাইট, রাগ করলে? নাকের পাটা আবারও ফুলালো মাহির। তক্ষুনি কিউটিকে কোলে নিয়ে উঠে দাঁড়ায় বসা ছেড়ে। মিলার দিকে পিঠ ঘুরিয়ে দাঁড়াতেই তরুণী কেমন উদ্বিগ্ন হলো। ব্যগ্র ভঙ্গিমায় নিজেকে ছটপট উঠে দাঁড়ালো। পরপরই মেয়েটাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সরি মোনলাইট, আসলে তোমার কথাটাই ছিল এমন যার পরিপ্রেক্ষিতে না হিসেব পারলাম না। যাই হোক, শোনো, মনস্টার এই প্রথমবার তার কোনো প্যালেসে টানা 1 মাস 7 দিন কাটিয়েছে। এর আগে তিনি কখনোই রাশিয়া বলো, সাউথ কোরিয়া বলো কিংবা স্পেন বলো, কোথাও এক নাগাড়ে এতদিন থাকেননি। তিনি আসেন তবে 1 রাত বা 2 রাত কিংবা মাঝে মধ্যে বড়জোর 4 দিন থাকতেন, এই যা। আর তাছাড়া তিনি তো কোনো মাফিয়া বস কিংবা গ্যাংস্টার নন। তৎক্ষণাৎ শরীর ঘুরিয়ে দাঁড়ায় মাহি। চোখ দুটো সামান্য কুঁচকে মুখবয়বে সন্দিগ্ধতার ছাপ ফুটিয়ে জিজ্ঞেস করে ওঠে, মানে তাহলে কে সে? মৌনমিলা সপ্তদোষীর পানে চাইল তীক্ষ্ণ দৃষ্টিতে। ফোঁস করে নিঃশ্বাস ফেলে পরপরই গম্ভীর মুখে শুধালো, হি ইজ দ্য কিং অফ মাফিয়াস। আন্ডারওয়ার্ল্ডের পরিধি বড্ড বড় মোনলাইট। এই জগতে হাজারো গ্যাংস্টার কিংবা মাফিয়া বস থাকলেও কিং কেবল একজনই, যার হুকুম তামিল করা সকলের জন্য বাধ্যতামূলক। বাই দ্য ওয়ে, ডিড ইউ এভার হিয়ার্ড অ্যাবাউট সুইট পয়জন মোনলাইট? আবদ্ধ কায়দায় না বোধক মাথা নাড়ায় মাহি। তা দেখে মুচকি হাসে মিলা। পদযুগল সম্মুখে বাড়িয়ে বিজ্ঞ কণ্ঠে আবারও বলে ওঠে, ভাগ্যিস জানো না, জানলে হয়তো এতদিনে কফিনে থাকতে। সুইট পয়জন হচ্ছে রুশদি কিং ওরফে স্যাডো মনস্টারের ট্যাগ। এই একটা নামই বহন করে তার সম্পূর্ণ হিংস্র পরিচয়। তাছাড়া মনস্টারের নিজে থেকে কোনো কিছু করবার দরকারটাই বাকি, যার একটা ইশারেই কাজ করছে লক্ষাধিক গ্যাংস্টার্স। তুমি শুধু মাথা খাটাও, নিজ রাজত্বের আধিপত্যে বসে কূটকৌশল চালান, ব্যাস। বাকিটা তার দুহাত, অর্থাৎ অ্যাডউইন এবং অ্যালেক্সি করে ফেলে। তবে কোনোদিন যদি মনস্টারের নিজে থেকে কোথাও যাওয়া হয় তাহলে বুঝে নিতে হবে, কারণ মৃত্যু ঘনিয়ে এসেছে। শুকনো ঢোক গিলছে মাহি, কাঁপছে থরথর করে। আর দৃষ্টি তা অবলোকন হওয়া মাত্রই বাঁকা হাসে মিলা। রহস্যময় কণ্ঠে বলে ওঠে, রুশদি কিংয়ের আধিপত্যের নমুনা শুনেই এভাবে কাঁপছ মোনলাইট? যদি কোনোদিন ওনার কাজকর্ম সচক্ষে দেখে ফেলো তখন কি করবে? ভয় বাড়ল মাহির। তক্ষুনি ফের পিঠ ঘুরিয়ে দাঁড়ালো মেয়েটা। অলক্ষ্যে শুকনো ফাঁকা ঢোক গিলে কদম এগুলো জানালার দ্বারে। আনমনে কৌতূহল বশত ফের জিজ্ঞেস করে ওঠে, ইজ হিয়ার রেড ফ্ল্যাগ? ডোন্ট নো, হতেও পারে তার যা হিংস্রতা। কথাটা কর্ণকুহরে পৌঁছানো মাত্রই বুকটা ধক করে উঠল মাহির। বৃতৃষ্ণায় কুঁচকে গেল মুখ। এরই মাঝে মিলা আবারও সন্দিহান গলায় জিজ্ঞেস করে ওঠে, কেন বলো তো? কদমে গতি টানল মাহি। এগুলো কাউচের পানে। কিউটির গায়ে অনবরত হাত বুলিয়ে তিতি বিরক্তি কণ্ঠে শুধালো, ইউ নো হোয়াট মিলা, ছোটবেলা থেকেই আমি ভীষণ বইপ্রকামী। এত বই পড়েছি, তবে বরাবরই আমার নিকট সবচেয়ে পছন্দের মেল ট্রোপ ছিল রেড ফ্ল্যাগ চরিত্রগুলো। আমি সবসময় ভাবতাম এসব রেড ফ্ল্যাগ অ্যান্ড অল দিস আর জাস্ট এ বুলশিট। এসব বাস্তবে এক্সিস্টই করে না। অথচ অথচ মিলার সন্দিহান কণ্ঠ দাঁড়িয়ে আছে উত্তরের অপেক্ষায়। তবে কি মনে করে মেয়েটা আনমনে ঘাড় বাঁকিয়ে তাকালো পেছনে। আর অমনি কক্ষের দরজার সম্মুখে দণ্ডায়মান মনস্টারকে দেখে আটকে ওঠে বেচারি। তক্ষুনি ঝোঁকালো নিজ নেত্রদয়। বাধ্যতায় নতজানু হয়ে সামান্য কুর্নিশ জানিয়ে মিলা তক্ষুনি উদ্যত হলো কক্ষ ত্যাগ করতে। এদিকে দণ্ডায়মান মুগ্ধ শক্ত চোয়ালে তেজিয়ান ভাবভঙ্গি নিয়ে তাকিয়ে আছে সপ্তদোষীর পানে। অথচ মেয়েটার থোড়াই খেয়াল আছে সেদিকে। সে তো মত্ত নিজ কথার জালে। মাহি ফের ঠোঁটে নাড়ালো, অতিষ্ঠ কণ্ঠে আওড়ালো, অথচ দুর্ভাগ্য দেখো, এই পুরো দুনিয়ায় প্রায় 800 কোটি মানুষ থাকা সত্ত্বেও শেষমেশ কিনা আমায় বন্দি হতে হলো একটা খাটাস রেড ফ্ল্যাগের প্যালেসে। কপাল,
যার ওটা মুখ না বুম, তা আল্লাহই ভালো জানেন। যখনই কথা বলবে মনে হবে বুমা ফাটাচ্ছে। মাঝে মধ্যে আমার কি মনে হয় জানো মিলা? আমার মনে হয় খাটাসটার জন্মের সময় কেউ তার মুখে মধু দেয়নি। তার কথা না যেন এক একটা কোরালের কূপ। কি ধার! শেষটুকু সুর টেনে টেনে বলল মাহি। তা শুনে রুর মানব কেমন দাঁত কিরমির করছে দেখো। নীরবে কদম বাড়াচ্ছে মেয়েটার দিকে। এই ফাঁকে আপন জান বাঁচিয়ে পগার পার মিলা। তাকে আর পায় কে? ওদিকে মাহি এখনো বলেই যাচ্ছে। কপালে শনি লাগানোর পূর্ব মুহূর্তে আনমনেই আওড়াচ্ছে। তবে আর যাই বলো, মনস্টারকে হতে হবে মনস্টারের মতো ঘৃণ্য, হিংস্র। অথচ বৃষ্টির চোখ দুটো দেখেছো? সবকিছু যেমন তেমন, তবে তার চোখ দুটো সুন্দর, ঠিক না? থমকায় মুগ্ধ। মুহূর্তেই যুবকের মুখবয়ব থেকে এতক্ষণের সকল বিরক্তিকর ভাবস্রোত মিলিয়ে গেল বাতাসের ঝাপটায়। সেথায় ভর করল একরাশ বিমুগ্ধতা। কর্ণকুহরে মেয়েটার বলা শেষ কথাটা ফের বেজে উঠতেই ঠোঁট কামড়ে নীরব হাসল রূঢ় মানব। ঘাড়টা সামান্য কাত করে দুহাতে বুকের কাছে বেঁধে আলগোছে এসে দাঁড়ালো মাহির বড্ড নিকটে। কিন্তু অতঃপর নিজ চিরাচরিত গুরুগম্ভীর কণ্ঠে শুধালো। কতটুকু সুন্দর? বিস্টের বিউটিকে কাবু করার জন্য যথেষ্ট তো? আটকে উঠে মাহি। সর্বাঙ্গ কেঁপে ওঠে তক্ষুনি। কেঁপে ওঠার দরুন বেচারা কিউটি হুট করে খসে পড়ল মেয়েটার বাহুডোর থেকে। এদিকে হতবম্বতায় সপ্তদশী তরাক পেছনে ঘুরে আচানক ধাক্কা খেল পাহাড়সম বলিষ্ঠ পুরুষের সনে। আর অমনি হকচকায় সে। ঘাড়ের মাংসালো পেশিটুকু কুঁচকে তৎক্ষণাৎ ঘাড় উঁচিয়ে তাকালো রূঢ় মানবের পানে। যুবক গম্ভীর, চোখ দুটো চাহনি ক্ষীণ। মাহি কেমন ভয়ে ভয়ে কদম পেছাচ্ছে। আমতা আমতা করে বলছে, আপনি কখন এলেন? যখন তুই আমার বদনাম করছিলি। ফের শুকনো ঢোক গিলল মাহি। খরা নামল কণ্ঠায়। যুবকের এমন অদ্ভুত স্থির চাহনি দেখে ভয়ে অন্তরাত্মা বেরিয়ে যাবার উপক্রম বেচারির। তবুও নিজেকে সামলালো। সুরে সে কেমন কপট ভাব ধরে শুধালো। আপনি লুকিয়ে লুকিয়ে আমার কথা শুনছিলেন? যুবকের পা দুটো ধীরে ধীরে এগুচ্ছে মেয়েটার দিকে। দুহাত তার বুকের কাছে ঠায় বেঁধে রাখা। ঘাড়টা আগের ন্যায় কাত। মুখবয়বে গম্ভীর ভাব ধরে রেখেছে। মুগ্ধ খানিক গমগমে গলায় প্রত্যুত্তরে বলল। হুম, তোকে দেখছিলাম। মুগ্ধের সোজাসাপটা উত্তর, যার পিঠে বলার মতো কথা গোছাতে সময় লাগছে মাহির। ভয় ডরে ভয়ার্ত বেচারির কথা গুলিয়ে আসছে বোধ হয়। চোখের দৃষ্টি মেঝেতে ফেলে কদম পৌঁছাতেই কর্ণকুহরে ভেসে এলো রূঢ় মানবের তীক্ষ্ণ কণ্ঠ। কি যেন বলছিলি তখন? জন্মের সময় আমার মুখে মধু দেওয়া হয়নি, তাই তো? তরাক চোখ তুলল মাহি। বিরাট এক ঢোক গিলে নিজেকে শুধরে নেবার ন্যায় পরক্ষণেই বলল। না না না, আপনি না মানে আমি না মানে আপনি। কথাটা শেষ হবার ফুসরত পেল না বেচারি। তার পূর্বেই সুদর্শনের শক্তপোক্ত একখানা হাত এসে আচানক আঁকড়ে ধরল মাহির নরম বাঁকানো কোমর। এক হ্যাঁচকে টানে মেয়েটাকে নিজের বুকের কাছে এনে টেনে আনতেই সপ্তদশীর পা দুটো হলো দোদুল্যমান। এহন কাণ্ডে ভরকায় মাহি। অস্বস্তিতে মোচড়াতে লাগলো সাপের ন্যায়। অথচ কাণ্ড দেখো, মুগ্ধ কেমন নির্বিকার ভঙ্গিতে মেয়েটাকে এক হাতে তুলে রেখেছে। তার নড়চড় বাড়াতেই যুবক কেমন বাঁকা হেসে আচমকা বলে ওঠে। জন্মের সময় মধু খাওয়াইনি তো কি হয়েছে? তুই তো আছিস, তুই না হয় এখন খাইয়ে দিবি। হতভম্ব মাহি হতবুদ্ধির ন্যায় মোচড়ানো থামিয়ে ঘাড় বাঁকিয়ে উঁচিয়ে তাকালো রূঢ় মানবের পানে। চোখ মুখে একরাশ অবোধের ছাপ ফুটিয়ে সন্দিগ্ধ গলায় আওড়ালো। তৎক্ষণাৎ ঠোঁট কামড়ে হাসল মুগ্ধ। ধীরে ধীরে নিজের গভীর দৃষ্টিযুগল আলতো করে নামিয়ে আনলো মেয়েটার তীর তীর করে কাপত্রীয় নয়নে, তুলতুলে অধর যুগলের পানে। সঙ্গে সঙ্গে নিজ সুদীর্ঘ কণ্ঠনালী উঁচু হাড়খানা সামান্য নাড়িয়ে ঢোক গিলল মুগ্ধ। সেদিকে চেয়ে রইল তৃষ্ণার্ত চাতকের ন্যায়। মাহি ভ্রু গোটায়। যুবকের দৃষ্টি অনুসরণ করতেই বুঝে গেল সব কিছু। মুহূর্তেই তেতে উঠল মানবী। ঝাঁঝালো কণ্ঠে আওড়ালো। কি দেখছেন আপনি অসভ্য লোক?
এক্ষুনি আমার নিচে নামান বলছি। মেয়েটার এহনো তেজি কণ্ঠে ঘোর ভাঙল মুগ্ধের। সদ্য সম্বিত ফেরার ন্যায় দৃষ্টি উঁচিয়ে তাকালো মেয়েটার মুখে। সপ্তদশী সাপের ন্যায় ফুসফুস করছে, নাকের পাটা ফুলে হয়েছে দ্বিগুণ, গাল দুটো ছেয়ে গেছে লালিমায়। এক অবাধ আকর্ষণে মেয়েটার এহনো রূপ যেন হাতছানি দিয়ে ডাকছে রূঢ়মানবকে। সে আবারও ঘোরের মধ্যে পা রাখল। দিন দুনিয়ার ভুলে জোর বাড়ল হাতের, সঙ্গে সঙ্গে চ্যাপটে গেল মাহি। পিষ্ট হতে লাগলো নির্দয় মানবের রুক্ষ বক্ষভাজের সনে। মুগ্ধ মুখ এগুচ্ছে, সাপের ন্যায় মোচড়াতে থাকা মাহি তা অবলোকন করা মাত্রই কুঁচকে নিল মুখ। দুহাতে যথাসম্ভব ঠেকাতে লাগলো রূঢ় মানবকে। অথচ বালাই ষাট, লোকটা থোড়াই টলল বেচারি। আর কোনরূপ উপায়ন্তর না পেয়ে ফুপিয়ে উঠল, ভয়ে চিবুক নামালো কণ্ঠের কাছে। এদিকে সপ্তদশী ফুপানো স্বর কর্ণকুহরে পৌঁছানো মাত্রই কপাল গোছালো মুগ্ধ। বিরক্তি কণ্ঠে দাঁতে দাঁত খিটে বলে উঠল, একটা কিসে কেউ মরে যায় না বান্দির মেয়ে। আই এম জাস্ট প্রিপেয়ারিং ইউ। সহসা কান্নার বেগ বাড়ল মাহির। তা দেখে রাগ যেন তরতর করে বেড়ে গেল মুগ্ধের। মেয়েটাকে নিজের সঙ্গে আর একটু পিষে নিয়ে কঠিন ধমকের সুরে বলল, কান্না থামা বান্দির মেয়ে, না হলে এক্ষুনি জানালার বাইরে ছুঁড়ে ফেলে দিব বলে দিলাম। তৎক্ষণাৎ কান্না থেমে গেল মাহির। ছল ছল চোখ দুটো নুইয়ে রেখে নাক টানলো খানিকটা। মুগ্ধ চিরবির করছে। তক্ষুনি মেয়েটাকে বুক থেকে নামিয়ে দিয়ে দাঁড় করালো নিজ সম্মুখে। এক হাতের রুক্ষ চাপায় আলগোছে চেপে ধরল মাহির নরম তুলতুলে গ্রীবাদেশ। অতঃপর চিরবিরিয়ে দাঁত খিচে আওড়ালো, আর জীবন যৌবন নষ্ট করার জন্য তোর মতো একটা দেড় ব্যাটারি যথেষ্ট, বুঝলি? একটু ধরতে এলে ছাগলের মতো ভ্যা ভ্যা শুরু করে দিস। হেই, তুই কি বুঝিস না আমার কেমন লাগে? নাকি ইচ্ছে করে করছিস সবটা? বাই দ্য হেল ইন দ্য মনস্টার ওয়ে, রিমেম্বার ওয়ান থিং। আর 14 দিন পর যখন কাছে আসবো, তখন তুই কাঁদতে কাঁদতে মরে গেলে তোকে আমি ছাড়বো না। মাথায় রাখিস বান্দির মেয়ে। যত্রতত্র নিজেকে সামলে নাক টানলো মাহি। হাতের উল্টো পিঠ দিয়ে আলগোছে মুছে নিল নিজ সিক্ত চোখ দুটো। ঠিক তক্ষুনি গম্ভীর পুরুষ মেয়েটার বাহু ছেড়ে দিয়ে গমগমে গলায় গর্জে বলল, পেছনে ঘুরে দাঁড়া। হকচকায় মাহি বেভুলার ন্যায় তাকায় সম্মুখে। ছলছল দৃষ্টি জোড়ায় এক আকাশ সম সন্দিগ্ধতা ঢেলে শুধলো। কেন? তক্ষুনি চোখ পাকায় মুগ্ধ। শক্ত চোয়ালখানা কটমট করতেই আটকে ওঠে মাহি। তড়িৎ পিঠ ঘুরিয়ে দাঁড়ায় সে। রাগান্বিত হিংস্র মানব গজগজ করছে। রাগের পারদ তরতর করে বাড়ার পূর্বেই নিজেকে শান্ত করার অভিনব কৌশল অবলম্বনে মত্ত হলেন রূঢ় মানব। এক হাতে আলগোছে মেয়েটার ঘাড় থেকে সরিয়ে দিল সবগুলো চুল। এহনো কাণ্ডে যার পরনায় অবাক হলো মাহি। তরাক নড়ে চড়ে উঠতেই পিঠ বরাবর খোঁচা খেলো ধাতব নখ জাতীয় কিছুর। সন্দিগ্ধতায় কপাল কুঁচকায় মাহি। ঠোঁট দুটো নাড়িয়ে যেই না কিছু বলবে, তার আগেই কর্ণকুহরে পৌঁছায় রূঢ় মানবের শান্ত অথচ রাগী কণ্ঠ। জাস্ট একবার নড়ে দেখ, পর মুহূর্তেই রিভলভারের সবগুলো গুলি তোর ক্ষুদ্র বদনে ছুড়ে দিতে বিন্দু মাত্র কার্পণ্য করব না আমি। তৎক্ষণাৎ শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল বেচারির। দেহ হলো অনড়, পারছে না নিঃশ্বাসটা অবধি আটকে ফেলতে। এদিকে মুগ্ধ নিজ কাজে তৎপর। শক্ত মুখে মেয়েটাকে ঘাড়ের পাশে উন্মুক্ত করে। সেদিকে মুখ এগিয়ে আনতেই মানবিক কাঁপা কাঁপা কণ্ঠে আওড়ালো, আপনি আবারও এসব বলছেন? মুগ্ধ তেজিয়ান কেবল চিরবিরিয়ে বলল, রাগানোর আগে মনে থাকে না বান্দির মেয়ে। ঢোক গিলল মাহি। অতঃপর চুপচাপ দাঁড়িয়ে রইল ঠায়। রূঢ় মানব ধীরে ধীরে নিজ রুক্ষ বাদামি অধর যুগল আলতো করে ছোঁয়ালো সপ্তদশী মসৃণ ঘাড়ের ত্বকে। তার উষ্ণ নিঃশ্বাসের প্রতিটি ঝাপটা যেন এক অদ্ভুত আধিপত্য দোল খাচ্ছে বেচারির ঘাড়ের চারপাশে। তার এহনো উষ্ণ ছোঁয়ায় সর্বাঙ্গ ঝংকার বয়ে যাচ্ছে মাহির। মেয়েটা তক্ষুনি কুঁচকে নিল নিজ চোখ মুখ। যুবক সময় নিল। ভীষণ সংযত যত্নে চুমু খেলো মেয়েটার ঘাড়ে। একবার, দুবার, পরপর 3 বার। আশ্চর্যের বিষয় হচ্ছে এরূপ কাণ্ডে যুবকের মাত্রাতিরিক্ত রাগ মুহূর্তেই ভাটি পড়েছে যেন। কি সুন্দর করে শান্ত হয়েছে সে। চুমুর বদলে এবার নাক ঘষছে মেয়েটার ঘাড়ে।
সে অবাধ স্পর্শে কুপকাত মাহি। নিজ পরনের জামার এক অংশ খামচে ধরে তৎক্ষণাৎ কেঁপে উঠল মেয়েটা। যুবক বোধ হয় টের পেল তা। সপ্তদশীর পিঠ বরাবর তাক করে রাখা বন্দুকের শীতল নলটা ধীরে ধীরে মেয়েটার মাথার ওপর উঠিয়ে এনে আওড়ালো। শুভ কাজে যাব এখন। লো ফিল হচ্ছে, সো ডোন্ট মুভ সিগনোরা। ফের থমকালো মেয়েটার হৃদয়, থমকালো তার চারপাশ। ছলছল চোখ দুটো আচমকা সরিয়ে নিল নিজেদের পর্দা। আগুনের পরশে বরফ এলে যেমন গলতে বাধ্য, ঠিক তেমনভাবে গলে যাচ্ছে বেচারি যুবকের অমন বিগলিত কণ্ঠে। গলে যাচ্ছে তার পাহাড় সমান ঘৃণার দেয়াল। মেয়েটা যত্রতত্র নিজেকে সামলালো, অভ্যন্তরে অনুভূতিগুলো এক কোণে আবদ্ধ রেখে কপট ঝাঁঝালো কণ্ঠে আওড়ালো। কি এমন শুভ কাজে যাচ্ছেন শুনি, যার জন্য আবারও আমাকে ছুতে হচ্ছে? যুবক থামলো এ পর্যায়ে। ধীরে ধীরে মুখ সরালো মেয়েটার কাঁধ থেকে। নির্বিকার ভঙ্গিতে বলল, অ্যাজ ইউজুয়াল একজনকে কফিনে বন্দি করতে যাচ্ছি। আটকে ওঠে মাহি। তৎক্ষণাৎ বেহুলার ন্যায় ঘুরে তাকায় যুবকের পানে। চোখে মুখে আতঙ্ক লেপ্টে বলে ওঠে, কি? আপনি কি পাগল? আবার কাকে মারতে যাচ্ছেন নির্দয় লোক? চোখ দুটো ক্ষীণ হলো মুগ্ধের। মুখটা ঝাঁকিয়ে আনলো মাহির ও মুখের ওপর। ঠোঁটের কোণে বাঁকা হাসির রেশ টেনে গমগমে গলায় আওড়ালো, তুই আমার কাছে কৈফিয়ত যাচ্ছিস কোন সাহসে? মুখ নামায় মাহি। আতঙ্কে মেয়েটার মুখ ধরেছে রক্তশূন্য ভাব। সে কেমন অস্ফুট স্বরে বলে, এতটা নির্দয় হবেন না বিস্ট। ইউ নো হোয়াট সিগনোরা, ফাক ইউ। প্যালেসের সুবিশাল লিভিং রুমে অবতরণের জন্য দুপাশে বিস্তৃত রাজকীয় যুগল সিঁড়ি। একই উৎস থেকে জন্ম নিয়ে তারা কি সুন্দর করে সুবর্ষিত বক্ররেখায় নেমে এসেছে নিচে। মাঝখানে রেখেছে একখানা প্রশস্ত অঙ্গন। পাঁচিল করা মার্বেলের তক্তকে মেঝেতে ঝাড়বাতির সোনালি আলোয় পরশ পড়তেই তার কেমন চকচক করছে। প্যালেসের সুবিশাল লিভিং রুমে অবতরণের জন্য দুপাশে বিস্তৃত রাজকীয় যুগল সিঁড়ি। একই উৎস থেকে জন্ম নিয়ে তারা কি সুন্দর করে সুশোভিত বক্ররেখায় নেমে এসেছে নিচে। মাঝখানে রেখেছে একখানা প্রশস্ত অঙ্গন। পাঁচিল করা মার্বেলের তক্তকে মেঝেতে ঝাড়বাতির সোনালি আলোর পরশ পড়তেই তারা কেমন চকচক করছে। একজোড়া তুলতুলে কোমল পদ ও ভীত হরিণীর ন্যায় রয়ে সয়ে নেমে আসছে ডান দিকের রাজকীয় সিঁড়ি বেয়ে। কোমল পদের মালকিনের গায়ে জড়ানো আছে রেশম কাপড়ের তৈরি একখানা সফেদ রঙা লং ফ্রক। সদ্য গোসল সেরে আসার দরুন সিল্কি চুলগুলো তার এখনো ভেজা। দুহাতের উষ্ণ বাহুডোরে আলগোছে চেপে রেখেছে আদুরে পোষ্য খরগোশ ছানাকে। পশমি পানিটা কেমন আবেশে দেহে গুটিয়ে বসে আছে দেখো। মাঝে মধ্যে নাক ঘষছে সপ্তদশীর তুলতুলে বক্ষ ভাঁজে। শান্ত হরিণীর চলন্ত পদযুগল মাত্রই পরশ ঠেকল সে সিঁড়ির গায়ে। অমনি তার কর্ণকুহরে অদূর থেকে ভেসে এলো বেশ কজনের চাপা কণ্ঠের কান্না। কেউ কেউ তুলছে গুঞ্জন ধ্বনি। সহসা থমকে দাঁড়ায় মাহি। গোছায় কপালের চামড়া, গৌরবর্ণা সুশ্রী মুখমণ্ডল, খানিক সন্দিগ্ধতা লেপ্টে কৌতূহল হলো বেশ। সর্বদা এক অদ্ভুত নীরবতায় মুদে থাকা প্যালেসে আজ হঠাৎ অমন দিনে দুপুরে কাছে কারা? সপ্তদশীর কৌতূহলী মন বাড়ন্ত আগ্রহ তৎক্ষণাৎ পায়ে তাল বাড়ালো সে। এগুলো প্রশস্ত অঙ্গন সংলগ্ন ডাইনিং স্পেসের দিকে। মানবীর পা দুটো যত এগুচ্ছে ততই যেন উদ্বিগ্নতা বাড়ছে তার। হরিণ চোখ দুটো দৃশ্যমান হচ্ছে অদূরে ডাইনিংয়ে। এর দুয়ার পানে দাঁড়িয়ে থাকা বেশ কিছু নারী মেয়েদের। প্রত্যেককে একে অপরের সনে ফিসফিসিয়ে কে যেন বলছে। সপ্তদশীর কৌতূহল বাড়ল বই, সঙ্গে বাড়ল পায়ের গতি। আদুরে কিউটিকে কোলে নিয়ে সে কেমন গটগটিয়ে এসে দাঁড়ালো ডাইনিং এ। সপ্তদশীর উপস্থিতি টের পাওয়া মাত্রই সহসা দুয়ার ছেড়ে সরে দাঁড়ালেন নারী মেইড। দু কদম পিছিয়ে গিয়ে আলগোছে এক হাতে পেট ঠেকিয়ে কুর্নিশ জানালেন মেয়েটাকে। আর দৃষ্টিতে তা বেশ অবলোকন করল মাহি।
কুঞ্চিত ললাটে মুখমণ্ডলে সৌভিত্যতার ছাপ ফুটিয়ে গমগমে গলায় জিজ্ঞেস করে ওঠে। কে কাঁদছে অমন করে? তৎক্ষণাৎ জড়সড় ভাব ধরল মেয়েরা। নতমুখে একে অপরের সনে নীরবে চোখাচোখি করলেন এক আধবার। সপ্তদশী কেমন অবোধের ন্যায় তাকিয়ে রইল সেদিকে। বোধগম্য তার ফের আওড়ালো। কথা বলছেন না যে? সহসা মৃদু কম্পনে কেঁপে ওঠে মেয়েরা। রুশুদি সিগনোরার সাথে কথা বলবার মুরদ আছে তাদের? ভুলভাল কথা বলে ফেললে কি আবার গর্দান যায় তাদের? এহেন চিন্তার ঘোরে আটকে আছে প্রত্যেককে। মধ্য থেকে একজন বড্ড সাহসী কায়দায় নতমুখে এগিয়ে এলো চুপচাপ। পরক্ষণে মিনমিনে স্বরে শুধালো। আপনার কি কিছু লাগবে সিগনোরা? কাঙ্ক্ষিত প্রশ্নের সঠিক উত্তর না পেয়ে তৎক্ষণাৎ মুখবয়বে অসন্তোষের ছাপ ফুটল মাহির। তুলতুলে চোয়ালখানার রূপ নিল শক্ত। গলায় অসামান্য বিরক্তি ঢেলে মেয়েটা পরপরে শোধালো। কি জিজ্ঞেস করলাম আর কি উত্তর দিচ্ছেন আপনারা? বললাম কে কাঁদছে অমন ভাবে? মুনলাইট। আচানক বাক্যবান থেমে গেল মাহি। তীক্ষ্ণ দৃষ্টিতে ঘাড় বাঁকিয়ে তাকালো ডাইনিং হলের রাজকীয় দুয়ার পানে। দেখতেও দেখলো মিলা কেমন সন্দিহান চোখে তার পানে তাকিয়ে আছে। তরুণীর ফর্সা মুখটা আচমকাই ভাব ধরেছে রক্তশূন্য। তার দু হাতে ঠাঁই পেয়েছে একখানা সিলভার ট্রে। মাহি ভ্রু গোটায়। তক্ষুনি চটপট পায়ে এগিয়ে এসে মিলার সম্মুখে এসেই কেমন সন্দিগ্ধ গলায় প্রশ্ন ছুড়ে বলে। ফাইনালি তোমার দেখা পেলাম। আচ্ছা, ভেতরে ওভাবে কাঁদছে কে? আর তুমি? বাক্যটুকু সম্পূর্ণ করার পূর্বেই ভারী হলো সপ্তদশীর জিভের ডগা। চোখ দুটো হলো বিস্ফোরিত। দৃষ্টি গিয়ে থামকালো মিলার কাছ থেকে ঠিক 2 হাত দূরত্বে দাঁড়িয়ে থাকা ডক্টর হায়ার পানে। পারস্য সুন্দরীর মুখটা আজ বড্ড ফ্যাকাশে। তার হাত দুটোয় ক্লিন ক্লিয়ার গ্লাভস। সেথায় লেপ্টে আছে মানব লৌহ। ভরকায় মাহি। হতবিহ্বলতায় তরাক এগিয়ে আসে 2 কদম। ডক্টর হায়ার মুখোমুখি দাঁড়িয়ে অস্থিরতায় আবারও জিজ্ঞেস করে ওঠে। আপনার হাতের রক্ত কেন মিস? হায়া বাকশূন্য, কেবল ঘাড় বাঁকিয়ে তাকালো বাঁ দিকে। বিচলিত সপ্তদশী তড়িঘড়ি করে অনুসরণ করলো পারস্য সুন্দরী সেই বাঁকানো দৃষ্টি। পর মুহূর্তেই যেন আকাশ ভেঙে পড়ল তার মাথায়। অদূরের মেঝেতে গড়াগড়ি খাচ্ছেন একজন নারী মেড, যার কোমর হতে শুরু করে 2 পা অবধি তাজা লৌহতে সিক্ত। রমণী ব্যথায় গোঙাচ্ছে। তার মাথার দুপাশে বসে আছে তারই সহচরী। এহেন দৃশ্য পরখ হতেই আঁতকে উঠল মাহি। অস্থিরতায় কদম ছুটে চলে এলো আহত মেয়েদের কাছে। পা দুটো শক্ত, হাঁটু দুখানা তড়িঘড়ি করে ঠেকলো মার্বেলের তক্তকে মেঝের গায়ে। অতঃপর কণ্ঠে একরাশ অধৈর্য ভাবভঙ্গি ঢেলে মানবী বলে ওঠে। কি হয়েছে আপনার? কে মেরেছে আপনাকে? আহত রমণী কণ্ঠ ফুঁড়ে অস্ফুট গোঙানি বই কি আর কিছুই বেরোচ্ছে না। সঙ্গে বসে তার সহচরী দুজন একইভাবে নিশ্চুপ। এদিকে অস্থিরতা বাড়ছে মাহির। কণ্ঠ ফের ব্যগ্রতা নামবে তার আগেই কর্ণকুহরে ভেসে এলো মিলার গম্ভীর অথচ কাপথ্রীয় কণ্ঠ। ওকে কেউ মারেনি মুনলাইট। ও নিজেই নিজের মরণ ডেকে এনেছে। সবকিছু জানাশোনার পরেও ও নিজে থেকে নিষিদ্ধ কর্মে লিপ্ত হয়েছে। তরুণী নির্লিপ্ত কাব্যবাণে হতবুদ্ধির ন্যায় ভাব ধরল মাহি। মুখবয়বে এক আকাশসম হতবাগতা লেপ্টে ঘাড় ঘুরিয়ে তাকায় সে। অবোধ কণ্ঠে অধর নাড়িয়ে যেই না কিছু আওড়াবে তার পূর্বেই স্থান ত্যাগ করল মিলা। চলে গেল আড়ালে। বোকা মানবীর কেমন উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রইল সে পথে। এরই মধ্যে হায়া এগিয়ে এলো মেয়েটার সন্নিকটে। কদম থামিয়ে হাঁটু গেড়ে বসে থাকা মাহির পানে আলতো করে হাত বাড়িয়ে শান্ত কণ্ঠে আওড়ালো। উঠে এসো প্রীতি। মাহি আলগোছে ঘাড় তুলে চাইল। হতভম্বের ন্যায় কিয়ৎক্ষণ নেত্র ঠেকিয়ে রেখে পরক্ষণে আলতো করে আঁকড়ে ধরল হায়ার বাড়ন্ত হাত। এরূপ কাণ্ড দেখে মুচকি হাসে হায়া। মেয়েটাকে এখন হ্যাচকা টানে তুলে এনে দাঁড় করালো নিজের পাশে। অতঃপর বড় বড় শান্ত অথচ নিরেট কণ্ঠে শোধালো। ও প্রেগনেন্ট। বোকামি করে উল্টোপাল্টা ঔষধ খেয়ে অবসান করাতে চাচ্ছিল, বাট অ্যালাস দ্যাট ডিড নট ওয়ার্ক।
তক্ষুনি অদৃশ্য বজ্রপাত ঘটল সপ্তদশীর মাথার ওপর। বিস্ফোরিত নেত্রদয় একযোগে ছুঁয়ে গেল কোমল ললাটের চামড়া। বিস্ময়ে দ্রুত বেড়েছে গোলাপি অধর যুগলের। মেয়েটা কেমন হতবুদ্ধের ন্যায় অস্ফুটে আওড়ালো। উনি প্রেগনেন্ট? ওনার হাজবেন্ড কে? রহস্যময় বাঁকা হাসলো পারস্য সুন্দরী। শরীর ঘুরিয়ে দাঁড়ালো বোকা মানবীর পানে। ঠোঁটের কোণে মৃদু হাসির রেশ টেনে শোধালো। শি ইজ নট ম্যারিড ডিয়ার। তাহলে উনি প্রেগনেন্ট হলেন যে? কে করেছে ওনার সাথে এসব? সপ্তদশীর আহত কণ্ঠ। উত্তরের অপেক্ষায় সেজেছে হরিণী চোখ দুটো। হায়া বেশ নিপুণতার পরখ করল তা। পর মুহূর্তেই একখানা হাত উঁচিয়ে এনে আলতো করে আঁকড়ে ধরল মাহির নরম কাঁধ। কণ্ঠ খাদে নামিয়ে বড্ড ফিসফিসিয়ে আওড়ালো। এ প্যালেসে বন্দীদের ছোঁয়ার কিংবা তাদের মেরে ফেলার একমাত্র অধিকার মনিস্টারের। তিনি বাদে এমন কাজ করবার সাহস নেই কারোর। মুহূর্তেই বিভ্রান্তের অতল সমুদ্রে ডুব দিল মাহি। মস্তিষ্ক বনে গেল ফাঁকা। মনস্টার? তার মানে মেয়েদের সাথে এমন ঘৃণিত কাজটা মনস্টারই করেছে। এর মানে যে সত্যি একজন চরিত্রহীন পুরুষ। ভাবনার জালে আটকা পড়ল মাহি। সর্বাঙ্গে তার অদ্ভুতভাবে নামলো এক প্রকার নাম না জানা অসারতা। পা দুটো কেমন টলমল করছে। হতভম্বতায় পৌঁছাচ্ছে শুধু। মনের কোণে কেবল উত্থাপিত হচ্ছে একটি কথা, শি ইজ এ ব্লাডি ক্যারেক্টারলেস বিচ। হোটেল সান মেরিকো। আলিশান হোটেলটি বাইরে থেকে যতটা জাঁকজমকপূর্ণ, ভেতর থেকে যেন ততটাই রাজকীয়। 15 তলা সুউচ্চ ভবন, যার প্রতিটি সুইচে রয়েছে আভিজাত্যের পরশ। আলিশান হোটেলটি বেশ পরিচিত মুখ ডক্টর দামিয়ান। মধ্যবয়স্ক পেট মোটা লোকটা আবার রাতের সময়টা একটুখানি আয়েসে কাটাতে পছন্দ করেন। আজও তার ব্যতিক্রম ঘটেনি। শীততাপ নিয়ন্ত্রিত বিশাল এক হানিমুন সুইট, যার নীরব বেডরুমের প্রতিটি দেয়ালে গুছে একজোড়া কপোত কপোতের মৃদু শীতকার সন্ধি। কক্ষে শোভিত একমাত্র মখমলি বিছানার কোলে আদিম খেলায় মত্ত দুটো তরতাজা পান। একে অপরের অপারগ ঘনিষ্ঠতায় আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়েছে তারা। নিজেদের অমন নৈসর্গিক মুহূর্ত তলিয়ে থাকায় আচমকা সুইচের সদর দরজায় কর্কশ শব্দে বেল বেজে উঠল কেমন। একবার দুবার, পরপর কয়েকবার। মধ্যবয়স্ক দামিয়ানের সেসবে হুঁশ নেই তেমন। সে তো মত্ত নিজ নিষিদ্ধ কাজে। একই যোগে মাতিয়ে রেখেছে নিজের চাইতে অর্ধেক বয়সী স্লাট সুন্দরীকে। ওদিকে দরজার বেল তখনও বেজেই চলেছে। রমণী এক আধবার অস্ফুট গুঙিয়ে পরক্ষণেই থেমে থেমে বলে, মাই ড্যাডি, স্টপ, গো অ্যান্ড চেক হু ইজ এট দ্য ডোর। অস্থির দামিয়ান নিজ অস্থিরতা সম্পূর্ণ ভার রমণীর গায়ে ভর করিয়ে কপাল গোছালো বিরক্তিতে। অস্ফুটে দাঁত খিচে আওড়ালো, আই ডোন্ট কেয়ার হু দ্য ফাক ইজ অ্যাট দ্য ডোর। দরজার গায়ে ডু নট ডিস্টার্ব বোর্ড লাগানোর পরও কোন বাস্টার্ডের এত উত্তেজনা বেড়েছে তা দেখার সময় নেই আমার। সো লেট ইট বি, জাস্ট ফোকাস অন মি, গিভ মি সাম প্লেজার হানি। গৌরবর্ণা সুশ্রী রমণী আবেদনময়ী কায়দায় ফের হাসল। দুহাতে আলতো করে জড়িয়ে ধরল দামিয়ানের গলা। সদ্যোগে নিজের পাতলা ফিনফিনে অধর যুগল দিয়ে মধ্যবয়স্কের তামাটে পোড়া ঠোঁট দুটো আঁকড়ে ধরতেই আচানক এক বিকট শব্দ ভেসে এলো লিভিং এরিয়া থেকে। মুহূর্তেই আটকে উঠে দু কপোতি বেভুলার ন্যায় নিজেদের চলমান কর্মে সামান্য রুখ টেনে বেডরুমের দরজার পানে তাকিয়ে রইল তীক্ষ্ণ দৃষ্টিতে। বেডরুমের দুয়ার বন্ধ, তবে লিভিং এরিয়া থেকে কয়েক জোড়া ব্যস্ত কদমের ধূপধাপ শব্দ ভেসে আসছে বেশ। রমণী ভীত হলো এক মুহূর্তে। ভীত সন্ত্রস্ত ঢোক গিলে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কে এসেছে? দামিয়ান নিজেও হতভম্ব। ঘাড় বাঁকিয়ে তাকিয়ে আছে অনড় দৃষ্টিতে। রয়ে শয়ে আলগোছে নেমে এসে রমণীর গা হতে। ঠিক তখনই আরেকবার বিকট শব্দে আচানক ভেঙে গেল বেডরুমের দরজাটা। পর মুহূর্তেই বেশ কিছু সশস্ত্র গার্ডস কেমন একযোগে
ছুটে এলো বেডরুমে। এখনো অতর্কিত কাণ্ডে ভরকায় দামিয়ান এবং স্লাট রমণী তড়িঘড়ি করে তক্ষুনি নিজেদের নগ্নগার ধাক্কা দিল মোটা ব্যাঙ্কলেটের আড়ালে। ওদিকে সশস্ত্র গার্ডেরা ভেতরে ঢুকেই সবার আগে নিজেদের রাইফেল সরু ধাতব প্রকৃতির নলখানা একত্রে তাক করেছে দামিয়ানের পানে। এখনো কাণ্ডে যার পরনায় তৎক্ষণাৎ গলার কাছে নিঃশ্বাস আটকে গেল মধ্যবয়স্কের। ভয়ে হলো কাবু। কাঁপা কাঁপা কণ্ঠে কোনো মতে জিজ্ঞাসা করলো, কে তোমরা? কথাটা শেষ হবার ঠিক পর মুহূর্তেই বেডরুমের সদ্য ভাঙা সম্মুখ দুয়ারে দিয়ে প্রবেশ ঘটল এক গম্ভীর পুরুষের। পরনে তার সফট স্যুট বুট, কানে কালো রঙা ইয়ারপিস, চোখের দৃষ্টি আড়ালকৃত রোদ চশমা। যুবক কেমন গম্ভীর মুখে বাঁকা হেসে তক্ষুনি পায়ের রূপ টেনে শুধালো, Hello, bastard. How are you? ভয়ে কম্পিত দামিয়ান শুকনো ঢোক গিলছে বারংবার। সম্মুখে গম্ভীর মানুষটা যে বড্ড চেনা তার। শেষবার দেখেছিল জ্ঞান হারানোর নাটক করার সময়। আজ ঠিক এতগুলো দিন পর আবারও কেন দেখা হলো তার সঙ্গে, তা নিয়ে বড্ড সন্দিহান দামিয়ান। পরপরই কাঁপা কাঁপা কণ্ঠে আওড়ালো, আপনি? তৎক্ষণাৎ গম্ভীর মুখে এডউইন ঠোঁট পিষে হাসল। এক ঝটকায় চোখ থেকে চশমাটা খুলে এনে ক্রূর দৃষ্টিতে তাকালো দামিয়ানের পানে। মুখে কপট ভাব জমিয়ে আওড়ালো, বাহ, স্মৃতিশক্তি দেখি তোমার ভালোই। এখনো মনে রেখেছো আমায়? ভালোই তো। থতমত খেয়ে বসলো দাবিয়ান। ভয় ডরে ভুলে বসলো তখনকার কথা। সে তক্ষুনি প্রসঙ্গ উল্টে মুখবয়বে এক প্রকার নাটকীয় ভাবভঙ্গি ফুটিয়ে এদিক ওদিক চেয়ে আওড়ালো, আপনারা কারা? কে? কুটিল হাসলো এডউইন। দৃষ্টি সরু করে নিয়ে আচমকা ভয়ানক শান্ত কণ্ঠে শুধালো, তুমি অভিনয়ে খুবই কাঁচা, বাস্টার্ড। যাক, সেসব কথা। ইউ নো সামথিং, সামন স্পেশাল হ্যাজ কাম টু মিট ইউ। বোধগম্যহীনে তাকিয়ে আছে দামিয়ান। পরপরই হতভম্ব কণ্ঠে অস্ফুট স্বরে জিজ্ঞেস করলো, কে? মে আই কাম ইন? কথাটা কর্ণকুহরে পৌঁছানো মাত্রই তটস্থ হলো সকলে। তড়িঘড়ি করে মাথা ঝাঁকালো যে যার মতো। সম্মুখ পথ থেকে হতে তক্ষুনি মাথা নুয়ে সরে দাঁড়ায় এডউইন। উন্মুক্ত করে পেছনের দৃশ্য। দামিয়ানের উৎসুক চোখ দুটো আচমক নিক্ষিপ্ত হলো সেদিকে। অদূরের দরজায় দুধারে বলিষ্ঠ দুটো হাত ঠেকিয়ে দাঁড়িয়ে আছে একজোড়া দাম্ভিক কদমের মালিক। গায়ে জড়ানো কালো রঙার ওভারকোট, মুখে ঢাকা কালো রঙা মুখ ফুল মাস্কে, মাথায় ফেরোডার টুপি। মাস্কের ওপর দিয়েই ঠোঁটের ফাঁকে গুজে রাখা জ্বলন্ত সিগারেট। পাহাড় সম বলিষ্ঠ পুরুষ কেমন ঘাড় কাত করে তাকিয়ে আছে তার পানে। তৎক্ষণাৎ শুকনো ফাঁকা ঢোক গিলল দামিয়ান। তড়িঘড়ি করে নিজেকে গুটিয়ে নিতে তৎপর সে। এরই মধ্যে দাম্ভিক কদম জোড়ার মালিক এগুলোর সম্মুখে এক হাতে আলগোছের ঠোঁটের কোণ থেকে সিগারেট নামিয়ে এনে পরক্ষণেই ভারী অথচ ভয়ানক শান্ত কণ্ঠে শুধালো, ড্যাড ইজ হোম মাই বয়, ওন্ট ইউ ওয়েলকাম মি? অন্তরাত্মা শুকিয়ে কাঠ হলো দামিয়ানের। চোখ দুটো হলো নিষ্পলক। ঠোঁটের আগায় বাকশূন্য হয়ে বহু আগে। আপাতত রসুদি কিংয়ের ভয়ে কাঁপছে সে। কাঁপছে তার হৃৎপিণ্ড। সম্মুখের দাম্ভিক এক পুরুষ বোধ হয় মাস্কের আড়ালেই ঠোঁট পিষে হাসলো। হাতে থাকা সিগারেটটা ফের ঠোঁটের ফাঁকে গুজে নিয়ে বা হাতটা আলগোছে বাঁকিয়ে দিলেন পাশে। ঠিক তখনই পাশ থেকে হাওয়ার বেগে ছুটে এলেন এক রক্ষী। সসম্মানে মাফিয়া মনস্টারের তুলে দিল হাতে থাকা স্লাইপার। তা দেখে আটকে উঠে স্লাট রমণী। তক্ষুনি ভয়ে হাউমাউ করে চেঁচিয়ে ওঠে বেচারি। এ পর্যায়ে হিতাহিত জ্ঞান শূন্য সে, যার দরুন কখন যে গা থেকে ব্ল্যাঙ্কেট খসে পড়েছে সেদিকে বিন্দুমাত্র হুঁশ নেই তার। মাফিয়া বিস্টের তীক্ষ্ণ দৃষ্টি চোখ দুটো তক্ষুনি কুঁচকে গেল। কেমন দৃঢ় চোয়ালখানা শক্ত করে ফুটিয়ে মানব ঘাড় বাঁকিয়ে তাকালো অন্যত্রে। পরক্ষণেই দাঁতের সনে দাঁত রুষ্ট চাপায় কটমট শব্দ করে বিকট হুঙ্কার গর্জন তুলে বলে উঠে, গার্ডস, নষ্টা বীজটাকে এক্ষুনি সরা আমার দু চোখের সামনে থেকে। তৎক্ষণাৎ হুকুম তামিলে মত্ত হলেন গোটাকতক গার্ডস। চিলের ন্যায় ছো মেরে স্লাট রমণীকে তুলে নিয়ে গেলেন কাঁধে করে।
দামিয়ান তখনও সুযোগ সন্ধানে মত্ত। কাঁপা কাঁপা বদনে বিছানা থেকে নামতে গেলেই আচমকা তার দিকে তাক হলো মনস্টার স্নাইপারের আগা। তক্ষুনি স্থবির হলেন দামিয়ান, নিঃশ্বাস আটকে চেয়ে রইলেন সম্মুখে। মনস্টার গম্ভীর শক্ত চোয়ালে কটমট কণ্ঠে তড়াক হুকুম ছাড়লেন। ওকে ধর। আজ্ঞা পেতে সময় লাগলেও কর্মে মত্ত হতে সময় লাগেনি রুশদি গার্ডসের। কজন তক্ষুনি এগিয়ে এসে দুদিক দিয়ে চেপে ধরল দামিয়ানের দুহাত, আর ও দুজন গিয়ে বিছানায় সনে ছড়িয়ে ধরল বেচারার পা দুটো। এরূপ কাণ্ডে মুচড়ে ওঠে দামিয়ান, চিৎকার করে শব্দ বাড়িয়ে অনুনয় জুড়ে বলে, দয়া করুন মনস্টার, আমার ভুল হয়েছে। কথাটা বোধহয় কানে তুললেন না মাফিয়া বিস্ট। উল্টো গম্ভীর মুখে এগিয়ে এসে এক ঝটকায় মধ্যবয়স্কের গায়ের ওপর থেকে সরিয়ে দিলেন শেষ সম্বলটুকু। মুহূর্তেই লজ্জায় কুঁচকে গেল দামিয়ানের নগ্ন বদন, মোচড়ে উঠে সর্বাঙ্গ। মনস্টার কেমন বিরক্ত মুখে আপাদমস্তক পরখ করলেন বেয়াদবটাকে। পরক্ষণেই স্নাইপারের ধাতব শীতল নলটা দামিয়ানের স্পর্শকাতর অঙ্গে বরাবর ঠেকিয়ে তাচ্ছিল্য স্বরে বলে ওঠে, নটি বয়, এটুকু নিয়েই এত তেজ তোর শরীরে? লজ্জায় লাল হয়ে গেল দামিয়ান। পর মুহূর্তেই সেই লজ্জা কেটে গেল স্পর্শকাতর অঙ্গহানির আশঙ্কায়। মধ্যবয়স্ক কেমন মুচড়াতে ফের অনুনয় জুড়ে বলে ওঠে, ছেড়ে দিন মনস্টার, কথা দিচ্ছি আর কোনোদিন করব না। বাঁকা হাসে রূঢ় মানব। নিজ শক্তপোক্ত হাতে রুক্ষ তর্জনী ধীরে ধীরে প্রবেশ করল স্নাইপারের চাবির রিংয়ে। অতঃপর ঘাড় কাত করে শ্লেষাত্মক ভঙ্গিতে শুধালো, হ্যাপি জার্নি বাস্টার্ড। কথাটা বলতে বলতে ট্রিগারে আঙ্গুল চাপে মনস্টার। একবার দুবার পরপর বেশ কবার। মুহূর্তেই ঝাঁঝিয়ে উঠল দামিয়ানের সর্বাঙ্গ। সম্পূর্ণ কক্ষে ছেয়ে গেল বেচারার আত্মচিৎকার। অসহ্য ব্যথায় ছটফটাতে লোকটা একটা সময় নিস্তেজ হলো। তবুও থামাথামির নাম নেই মনস্টারের। স্নাইপারের সবগুলো অগ্নিশিখা এখনো বর্ষিত হয়ে যাচ্ছে নিষ্প্রাণ দামিয়ানের সর্বাঙ্গে। দাঁত খিচে বিড়বিড়িয়ে আওড়াচ্ছে, দিস ইজ ইয়োর শিফট, নাও গো টু হেল। কাছে মাহি দু হাঁটু ভাঁজ করে ঠেকিয়ে রেখেছে বুকের সনে। পেলব মুখখানায় তার ধরা দিয়েছে লালাভ আবরণ। সরু নাকের ডগাটা কেমন টুকটুক করছে লালিমায়। বাচ্চা কিউটি চুপ চুপ করছে। বারবার উঠতে চাইছে সপ্তদশীর উষ্ণ বাহুডোরে, তবে সপ্তদশীর সেদিকে মন নেই। সে কাঁদছে, হুটহাট কোনো কারণ ছাড়াই কাঁদছে। অধিক কান্নার ফলে মেয়েটা কেমন হেঁচকি তুলছে এবার। অভিমানে হাত দুটো উল্টো পিঠে সিক্ত, চোখ দুটো আলতো করে মুছে নিয়েছে মাহি। ঘাট বাঁকিয়ে তাকিয়েছে কিউটির পানে। মনের কোণে এক আকাশ সম বিষাদ লেপ্টে রমণী কেমন কাঁপা কাঁপা কণ্ঠে আওড়ালো, আমি কেন কথাটা মানতে পারছি না কিউটি? কেন মানতে পারছি না বিস্ট একটা চরিত্রহীন? আমি তো আগে থেকে জেনেছি সে একজন চরিত্রহীন। আমার সাথেও তো কত বাজে বাজে কথা বলে, কিন্তু এখন কেন তার চরিত্র নিয়ে এসব কথা মানতে পারছি না? সে এত খারাপ কেন কিউটি? এত খারাপ কি করে হয় একটা মানুষ? বোকা কিউটি কেবল হা করে তাকিয়ে রইল মেয়েটার পানে। বোধহয় সঠিক ভাষা না জানায় ঠিকঠাক মতো বাক্য আওড়াতে পারছে না সে। মাহি নাক টানল ফের। হৃদয়ের অন্তরস্থলে হুটহাট বাড়ন্ত যন্ত্রণায় মুখ হা করে নিঃশ্বাস ফেলতে লাগলো ক্রমাগত। দুহাত ভর্তি তাজা লৌহ, গায়ে চিরচেনা মাফিয়ার পোশাক আশাক। রূঢ় মানব কেমন ধূপধাপ পায়ে এগুচ্ছে চেরি ব্লসম গার্ডেনের দিকে। পেছনে তার অগণিত দেহরক্ষী। গুনে গুনে কয়েক কদম সম্মুখে এগুতেই আচমকা থমকে দাঁড়ালো মাফিয়া বিস্ট। আশ্চর্য, হুট করে হৃদয়টা অমন ছলকে উঠল কেন তার? অবচেতন মনটা অমন তৃষ্ণার্ত প্রতীকের ন্যায় একটুখানি দর্শন খুঁজছে কেন বোকা মেয়েটার? মুগ্ধ স্তম্ভিত আলগোছে ঘাড় উঁচিয়ে গোলাকার টুপির আড়ালে দিয়ে তাকালো প্যালেসের দোতলায় হাট খোলা জানালার পাশে। ওই যে বোকা মানবীর মাখনের ন্যায় হাত দুটো দৃশ্যমান হচ্ছে। এহেন তীব্র তুষারপাতে জানালার ধারে বসে কি করছে মেয়েটা?
ওর ঠান্ডা লাগার ভয় নেই। এরূপ চিন্তায় মুহূর্তেই কপালের চামড়ায় ভাঁজ পড়ল রুরু মানবের। চোয়াল পেশি হলো টান টান। তক্ষুনি কোনো রূপ বলা কওয়া ছাড়াই উল্টো পথে পা ঘোরালো মাফিয়া মনস্টার। সবেগে দাম্ভিক কদমে ছুটলেন প্যালেসের দিকে। এদিকে তার অমন কাণ্ডে হতভম্ব সবাই। তড়িঘড়ি করে মনস্টারের পিছু নিতে চাইলেন। মনস্টার তর্জনী উঁচিয়ে বাধা সাধলেন সকলকে। মুহূর্তেই থেমে গেল সবাই। চুপচাপ দাঁড়িয়ে রইল অমন তীব্র তুষারপাতের ধূপধাপ পায়ের শব্দে মুখরিত নীরব প্রশস্ত করিডরখানা। মনস্টার উপস্থিতি টের পেতেই তটস্থ হলো কক্ষরক্ষী। তড়িঘড়ি করে ঝোঁকালো নিজের মস্তক। মুগ্ধ মহাশয় তোয়াক্কাহীন শক্ত চোয়ালে কেমন ব্যগ্র গতিতে হেঁটে এসে প্রবেশ করল মাহির কক্ষে। মুখবয়বে সে কি রাগ তার, চোখ দুটোয় জমেছে আগুন। মেয়েটাকে ইচ্ছে করছে কয়েকটা গাল ধমকি ধামকি না দিয়ে আপাতত মাথার ঠান্ডা হতে হবে তার। সে চিন্তায় রুরমানব কক্ষে প্রবেশ করেই ঝাঁঝিয়ে উঠেন কেমন। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।